কোন ব্যবস্থা, কি লাভ এটাতে, কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা খুব মাদরা চলছে শিক্ষার ক্ষেত্রে, এটা আপনার কেউ কোনদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয় আলোচনা হচ্ছে না, আলোচনা বিভিন্ন খাতে যাবেই, খুব স্বাভাবিক ব্যাপার। মাহবুবুল্লাহ ভাই আমার পাশে বসে আছেন, উনি আমার আদর্শ। আমরা যখন একদম ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত। যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি, তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক, আমরা গিয়ে ভর্তি হয়েছি। একদিকে মেধাবী, স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই, অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত মাহবুবুল্লাহ ভাই। তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, অনেকেই সরকার সুযোগ। উনি আমাদের পরীক্ষার আগের রাতে আমাদেরকে ইকোনমিক্স পড়িয়েছেন, পরীক্ষার আগের রাতে উনি ইকোনমিক্স পড়িয়েছেন আমাদেরকে। সেই মাহবুবুল্লাহ ভাই আজকে রিটায়ার্ড লাইফ লিড করছেন, এবং ওনার যে দেওয়ার কথা যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে, আমরা যেটা আশা করেছিলাম আরো 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 বেশি কিছু, তার জন্য সমাজ সেই সুযোগের সৃষ্টি করেনি, এখনো করছে না। এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না, আমরা যারা রাজনীতি করি আমরাও দেই না, কেউই দেয় না। এরকম অসংখ্য আছে, বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে। 69 মুভমেন্টে তখন মাহবুবুল্লাহ ছিলেন একজন দিকপাল, তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসত। সেই মাহবুবুল্লাহ 71 সালে যুদ্ধের পুরোটা সময় পাক সেনাদের বাহিনীর কারাগারে ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। আমরা শুধু বলছি শিক্ষাবিদ, শিক্ষাবিদ নন, এই সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি খোঁজেন, যার ফলেই আজকে বলছেন যে আমার তো গাড়ির সমস্যা। ঠিক বাস্তবতা। আমি এই জন্য কথাগুলো বলছি যে সমাজ তো আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে, তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি তো এখন ওই যে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করবো, এই মুহূর্তে আমি সব অন্যায় জল করে দেবো, এটা হয় স্টেপ বাই স্টেপ, একটা ধীরে ধীরে যেতে হয়, যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সবকিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সে বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা স্বপ্ন ছিল, যে সোভিয়েত ইউনিয়ন বিপ্লবের মধ্যে দিয়ে, লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠা হলো, সবাই মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। তাকে কি গেল কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে ওখানেও সেই সমস্যা তৈরি হলো, ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন, লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি তো স্মারক করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায়, তো সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা
নিয়ন্ত্রণ করতে চাই, কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করবো না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি।